রাতের ঝুপঝুপে কালো অন্ধকার। সারাদিনের কোমর ভাঙা খাটুনির পর বেনে বস্তির সব শরীরগুলো এলিয়ে পড়েছে খাটিয়ার ধার ঘেঁষে। নিজের ডেরার বীরজু মাস্তান দেশি মদের 4 নম্বর বোতলটা শেষ করে 5 নম্বরটার দিকে হাত সবে বাড়িয়েছে, একটা 40 পাওয়ারের বাল্ব মিটিমিটিভাবে জ্বলতে শুরু করল। তাতে অবশ্য অন্ধকারটা অনেকটাই কেটে গেল, কিন্তু পাশাপাশি একটা ভৌতিক আলো আঁধারিও সৃষ্টি হলো। এমন সময় একটা ঘুপচি ঘর থেকে কারোর গোঙানোর আওয়াজ ভেসে আসে। হাতে ধরা মদের গ্লাসটা সজোরের সামনের টুলটায় রেখে একটা বিরক্তিকর শব্দ করে বাঁচখায় গলায় বলে ওঠে, এই চুপ! এসব ন্যাকামো করে আমার নেশাটাকে খেঁচকে দিবি না। নেশা যদি উড়ে যায় তখন কিন্তু আমি নেশা চড়ানোর অন্য ব্যবস্থা করব, আর সেটা তোর জন্য সুখকর হবে না। ঘুপচির ভেতরে বছর 18 রূপার গোঙানিটা তখন আতঙ্কের ফোঁপানিতে পরিণত হয়েছে। বীরজু তাকে হাত পা বেঁধে রেখে দিয়েছে। শেষ রাতের দিকে তাকে চোরা পথে পাচার করে দেবে। বীরজু এই বেনে পাড়ার আতঙ্ক, সব রকম বেআইনি কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত সে। রূপা নিজের আগাম দুর্ভাগ্যের কথা ভেবে ভয়ে কাঁটা হয়ে থাকে। হঠাৎ তার কানে আসে যে বাইরে একটা হুলস্থুল কাণ্ড হচ্ছে। কেউ বা কারা যেন বীরজুর উপর অতর্কিতে হামলা করে দিয়েছে। বীরজুর আর্ত চিৎকারটাও কানে এলো রূপা, কিন্তু তারপরেই সব চুপচাপ। হঠাৎ ঝুপ করে কিছু একটা রূপার সামনে পড়ল। রূপা তাকিয়ে দেখে সেটা একটা ছোট ছুরি। সেটা দিয়ে অনেক কষ্টে হাতের পায়ের বাঁধন কেটে ঘুপচি থেকে বাইরে এসে সে দেখে বাইরে লণ্ডভণ্ড অবস্থা। মদের বোতল, গ্লাস, টুল, চেয়ার সব উল্টে পড়ে আছে। মাটিতে হাঁচড়ানোর স্পষ্ট চিহ্ন, কিন্তু সেখানে কোথাও বীরজুকে দেখতে পেল না। বাল্বের টিমটিমে আলোতে রূপা শুধু দেখল মাটিতে এক জায়গায় কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। এটা দেখেই রূপা বেশ ঘাবড়ে যায় এবং তৎক্ষণাৎ সে জায়গা থেকে পালিয়ে যায়। এবং শতাব্দীর পুরনো গহ্বরটা সমস্ত পাথরের চাইগুলোকে নিয়ে ধীরে ধীরে আবার তলিয়ে গেল, আর খাঁজের ওপর রয়ে গেল শুধু একটা প্রচ্ছন্ন ফাটল। ফাটলের ওপর গজিয়ে উঠল কিছু ঘাস এবং চিরকালের মতো সেই জায়গাটা হারিয়ে গেল লোক নজর থেকে। পড়া শেষ করে জন্টি বইটা আবার গুছিয়ে রাখলো বইয়ের তাকে। এই জন্টি, তোর হলো? উজ্জ্বলা পেছন থেকে তাকে ডেকে বলে। জন্টি হাতের বইটা রেখেই আবার আর একটা রূপকথার গল্পের বই হাতে তুলে নিল। আরে ভাই, দেরি করলে কিন্তু ডাউনলোডটা পাবো না। জানি, হয়তো হেঁটে যেতে হবে বাড়িতে, কিন্তু ও চল না, লাইব্রেরি তো এখনই বন্ধ হয়ে যাবে। তাছাড়া ওদিকে দেরি হয়ে গেলে মা হেভি ক্যাচ ক্যাচ করবে রে। জন্টি বইটা হাত থেকে রেখে বলে, আচ্ছা চল। উজ্জ্বলা লক্ষ্য করল কথাটা বলার সময় জন্টির মুখটা কালো হয়ে গেল, যেন হঠাৎই রৌদ্রোজ্জ্বল আকাশে অনাহুত বর্ষার ঘন গর্জনশীল মেঘের আস্তরণ পড়ে গেছে। উজ্জ্বলা কাছে এসে জন্টির কাঁধে হাত রেখে বলে, আজকে কি আবার? আচ্ছা, দোষটা কি আমার বল? উজ্জ্বলার কাছে জন্টির এই প্রশ্নের কোনো উত্তর নেই।
দুই বন্ধু লাইব্রেরির গেটটা পেরিয়ে যখন বড় রাস্তায় পা রাখল, তখন সূর্য ঠাকুর সবে বিশ্রাম নিতে পশ্চিম আকাশে একটু করে হেলান দিয়েছেন। জন্টি মনে মনে ভেবে নেয় পরের কাজগুলো। উজ্জ্বলা আর জন্টি থাকে উত্তমপাড়ার বস্তিতে। উজ্জ্বলার বাবা সিধু নস্কর উত্তমপাড়া রেল লাইনে কুলির কাজ করে, আর মা মনসা নস্কর দুবাড়ির রান্নার কাজ করে। জন্টির বাবা হারু জানাও ওই কাজই করত। জন্টির মা তপতি খুব সেলাই করতে পারেন। বস্তির বাইরের স্টেশন লাগোয়া তার একটা ছোট্ট টেলারিংয়ের দোকান আছে। দোকানটার আশেপাশে অন্যান্য বস্তি থেকে লোকজন আসে, টুকটাক অর্ডারও আসে। উত্তমপাড়ার 2 স্টেশন আগে পড়ে কোতোয়ালি জংশন। কোতোয়ালিতে একটা সদর লাইব্রেরি আছে। জন্টি আর উজ্জ্বলা লাইব্রেরিতে ঝাড়পোছের কাজ করে, তবে জন্টির লক্ষ্য ছিল লাইব্রেরিতে পড়া, কারণ তার খুব ইচ্ছে ছিল যে সে স্কুলে যাবে, পড়াশুনো করবে, কিন্তু সেটার কোনোটাই হয়নি। লাইব্রেরিয়ান স্যার জন্টির মনের কথা জেনে একটা কার্ড বানিয়ে দিয়েছেন। লাইব্রেরিতে কাজ করে সে বাকি সময় সেখানে বসে বই পড়ে। উজ্জ্বলাও তার সঙ্গ দেয়। জন্টিদের বা উজ্জ্বলাদের আর্থিক অবস্থা অতটা সচ্ছল নয়, তবুও উজ্জ্বলা একটা নাইট স্কুলে পড়ে। সেখানে সপ্তাহে 2 দিন ক্লাস হয়। লাইব্রেরিতে কাজ সেরে উজ্জ্বলা জন্টিকে তার পড়াগুলো দেয়। এভাবেই আস্তে আস্তে কেটে যাচ্ছিল দিনগুলো। বস্তিতে দিন যাপন করাটা অনেকটাই রোজ যুদ্ধে যাওয়ার মতো। সকাল সকাল টাইম কলে গিয়ে লাইন দেওয়া হোক কি অন্যান্য কাজ করা হোক। জন্টির বাবা আগে কুলির কাজ করলেও এখন বলতে গেলে কিছুই করে না। সংসারের হাল মোটামুটি তার মায়ের আয়ের উপরেই চলে। কিন্তু বাবা রোজ আকণ্ঠ মদ খেয়ে এসে জন্টির সামনেই তার মায়ের গায়ে হাত তোলে। জন্টি চেষ্টা করে মাকে বাঁচাতে, ফলত তাকেও মার খেতে হয়। কিন্তু সে সময় তাকে শুনতে হতো যে তোর জন্য এরকম একটা কানাকড়ি হয়েছে আমাদের। এত এমন একটা অপদার্থ যে এখানে কোথাও বিক্রিও করতে পারবো না। কথাগুলো শুনে জন্টির চোখ ফেটে জল আসত। কাঁদতে কাঁদতে সে তার মাকে বলতো, আচ্ছা মা, আমি যে এরকম তাতে কি আমার দোষ? তোমারই বা কি দোষ? কি দোষ? জন্টির মা শুধু তাকে জড়িয়ে অঝরে কেঁদে যেতেন, কারণ এই প্রশ্নের উত্তর যে তার কাছে নেই। তিনি শুধু জানেন তার কাছে জন্টি আছে। সে যেমনই হোক, জন্টি তার সন্তান, এটাই যথেষ্ট। আরে শুনেছিস ছিনুদের বস্তিতে কি হয়েছে? জন্টি একটু অন্যমনস্ক ছিল। তার মনে গতরাতের ঘটনাটাই বারবার ঘুরছে। উজ্জ্বলা তার কাঁধের সাথে জন্টির হাতটা আলতো করে ঠেলা দিয়ে বলে, আরে কি ভাবছিস বলতো তখন থেকে? আজ আবার বাড়ি যাওয়ার তাড়াও নেই। কি ব্যাপারটা, কি কি হয়েছে বলতো তোর? মাঝে মাঝে জানিস তো, নিজের উপর ভীষণ বিরক্ত লাগে। কেন আমি এতটা আধা খেচড়া? কেন জানিস, আমার না মনে হয় যদি আমি না হয়ে অন্য কেউ হতাম, তাহলে হয়তো পরিস্থিতি আরো একটু ভালো হতো। পরিস্থিতি এখন বোধহয় ভালো হচ্ছে রে। মানে ঠিক বুঝলাম না তো। তবে আর বলছি কি, ছিনুদের পাড়ার ওই বিজু মাস্তানটা ছিল না, যার জন্য ওদের বসিতে সবাই ভয় ভয় থাকতো রে, সে আজ 2 দিন ধরে লাপাতা। ছিনু বলছিল যে হয়তো দলে দলে সংঘর্ষের জন্য ঘায়েল হয়েছে, বা হয়তো ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে যাই হোক, বেশ ভালো হয়েছে বল। এবার ওরা সন্ধেটায় আর ভয় ভয় কাটাবে না। আরে ওই তো গত মাসেই রে, এই বিরজু মাস্তানটা
ছিনুর চোখের সামনেই তো শালি কাকিমার সাথে পুলিশ এসছিল তো। কতবার করে তারা বস্তিবাসীদের বলেছিল যে একজন অন্তত বিরজু মাস্তানের বিরুদ্ধে যেন সাক্ষী দেয়, কিন্তু বিরজুর ভয়ে বস্তির কেউ ওর বিরুদ্ধে যাওয়ার সাহস করল না। সন্ধেটা হলেই ছিনুরা আতঙ্কে ভয় থরথরিয়ে কাঁপত যে এই বুঝি দরজায় বিরজুর লোকেরা এসে ধাক্কা দেয়। তুই তুই ঠিক বলছিস? তবে আর বলছি কি রে। এই বলে ঠাস করে জন্টির পিঠে একটা চাপড় মেরে দেয় উজ্জ্বলা। উজ্জ্বলার এই এক বাজে স্বভাব, প্রচণ্ড আনন্দে উত্তেজিত হয়ে পড়লেই চটাস করে একটা পিঠে বসিয়ে দেবে। বাকিদের কথা জন্টি জানে না, হাড্ডিসার জন্টির পিঠে যখন উজ্জ্বলার কাট কাট হাতের সপাটে থাবড়া পড়ে তখন মোটামুটি খবর হয়ে যায়। উজ্জ্বলার চাপড়াটা পিঠে পড়তেই জন্টি কপট রাগ দেখিয়ে বলে, তুই কি হাতের সাথে কাঠ বেঁধে রাখিস? মজদুর হাত হে সাহাব। তবে রে মজদুর, আয় তোর মজদুরি বার করছি। বলে সে উজ্জ্বলাকে তাড়া করে। ওরা যখন ছুটতে ছুটতে স্টেশনে ঢোকে তখন সবেমাত্র ডাউন ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। প্ল্যাটফর্মে ভিড় ছিল। দুই বন্ধু দৌড়ে এসে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার সময় জন্টির কারোর সাথে ধাক্কা লাগে, কিন্তু তখন ট্রেনে ওঠার তাড়নায় ওদিকে খুব একটা নজর দেয়নি। ট্রেনের ভেতরেও ভিড় আছে। কিছুক্ষণ পর পরের স্টেশন আসতেই হুড়হুড়িয়ে প্রায় গোটা কামরাটাই ফাঁকা হয়ে যায়। কামরায় তখন এক পাশে জন্টি আর উজ্জ্বলা, আর অন্য পাশে কয়েকজন ছেলে বসে আছে। জন্টি লক্ষ্য করছে যে ছেলেগুলো কথা বলতে বলতে ওদের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলছে। জন্টির কেন জানি ছেলেগুলোর ভাবগতিক ভালো ঠেকছিল না। উজ্জ্বলাকে সে কথা বলতেই সে বলে, আরে তুই চাপ নিস না, আসুক না, এমন একটা ব্রুসলির প্যাঁচ দেবো না, বাচ্চা দান সালা আচ্ছা করে টের পাবে। ওদের কথার মাঝেই ওই ছেলেগুলোর মধ্যে একজন এসে দাঁড়ায় তাদের সামনে। কি কথা হচ্ছে মামনিরা? একটু আমাদের সাথেও তো কথাবার্তা বলতে পারো। হ্যাঁ, এই ভালো চাষতে চলে যাখান থেকে। শোন শোন, মামনি কি বলছে? হ্যাঁ, কি বলছে? এখন থেকে ভালো চাইছি রে। এবার পাশের ছেলেটা বলে, সত্যিই তো, প্রতিদিন কি আর ওইরকম ওই মিষ্টি মিষ্টি মামনি ভাল লাগে গো? এক দুবার তো এরকম ঝাল মামনিটাও ভাল লাগে নাকি? আর হ্যাঁ, প্রতিদিন একই খাবার খেতে কার ভাল লাগে বলো দেখিনি? কথাটা বলে ছেলেটি যেই মাত্র জন্টের দিকে হাত বাড়ায় ঠিক সেই সময় উজ্জ্বলা তাকে ধাক্কা দিতেই ছেলেটি পলকের নিমেষেই কি যেন একটা চালিয়ে দেয় উজ্জ্বলার হাত লক্ষ্য করে। কয়েক মিনিটেই রক্তে ভিজে ওঠে উজ্জ্বলার জামাটা। যন্ত্রণায় ছটফট করে উঠে উজ্জ্বলা। ট্রেনটাও ঠিক সেই সময় এসে থামলো উত্তমপাড়া স্টেশন। ছেলেগুলো ভয় পেয়ে গেছিল। স্টেশনে ট্রেন ভিড়তেই দুমদাম করে নেমে গেল। জন্টি অসহায়ের মতো চিৎকার করে উঠল। হাসপাতালের বেডে অচৈতন্য হয়ে পড়ে আছে উজ্জ্বলা। এক বোতল রক্ত লেগেছে তার, তবে ডক্টর বলেছে বিপদের কিছু নেই। উজ্জ্বলার মা এসেছিলেন হাসপাতালে। ছুরির আঘাতটা বেশ গভীর হয়ে উজ্জ্বলার পেটে গেঁথে বসেছিল। রাতটা বেশ চিন্তায় কেটেছে জন্টির। রাতে উজ্জ্বলার মাকে বাড়ি পাঠিয়ে জন্টি নিজে থেকেছিল উজ্জ্বলার পাশে। অবশ্য সে উজ্জ্বলার মাকে বলে দিয়েছিল যে যাতে তিনি জন্টির মা তপতির টেলারের দোকানে আজকের ব্যাপারটা জানিয়ে দেন, এবং এও জানিয়ে দেন আজ রাতে জন্টি হাসপাতালে থাকবে। পরের দিনও শুধু 1 ঘন্টার জন্য জন্টি বাড়ি গিয়েছিল। উজ্জ্বলার জ্ঞান ফিরে এসেছে।
তাও ডক্টর বলেছে যে আরও একদিন উজ্জ্বলাকে হাসপাতালে থাকতে হবে। উজ্জ্বলার মা জন্টিকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়। উজ্জ্বলাও এখন অনেকটাই সুস্থ দেখে জন্টি বাড়ি যায়। রাত 10টা বাজে। জন্টি তপতির ঘরের কাজে সাহায্য করছে, আর তপতি আজকে কাস্টমারদের দেওয়া সব বকেয়া পেমেন্টগুলো হিসেব করছিলেন। ঠিক সেই সময় জন্টিদের সদর দরজায় দড়াম করে একটা শব্দ হয়। তপতি জানেন এই শব্দটার মানে কি। জন্টির বাবা, তপতির স্বামী হারু চরম মাতাল হয়ে ঘরে ঢোকে। মদের নেশায় টলতে টলতে হারু ধপ করে এসে বসে পড়ে বিছানায়। নেশায় চুর হয়ে যাওয়ার টকটকে লাল হয়ে যাওয়ার নির্দয় দৃষ্টিতে তপতির দিকে তাকিয়ে বাঁচখাঁই গলায় বলে, খেতে দে। তপতি উঠে খাবার বেড়ে এনে দেয়, কিন্তু দুগ্রাস খাবার মুখে দিতে না দিতেই লাথি দিয়ে খাবারটা ঠেলে সরিয়ে দিয়ে মাতাল কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, সারাদিন টয় টয় করে ঘুরে বেড়াস, তুই কি ভাবিস আমি কিছু জানি না? তপতি চুপ করে থাকে। সে বেশ বুঝতে পারে কেন হারু হঠাৎ এই চোটপাট করছে। আজ যে পেমেন্ট হাতে এসেছে, কিন্তু তপতিও ঠিক করে রেখেছে আর যাই কিছু করে নিক হারু, তবুও একটা টাকাও সে হারুকে দেবে না। জন্টিকে এবার স্কুলে ভর্তি করবে সে। গতকাল স্কুলে গিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে এসেছে সে। সব কথা হয়ে গেছে। এবার শুধু আগামীকাল গিয়ে ফিসটা জমা দিলেই জন্টি স্কুলে যেতে পারবে। কিন্তু টাকার খবরটা হয়তো কোনোভাবে হারুর কানে চলে গেছে। ভাতের থালাটা লাথি মেরে সরিয়েই তপতির চুলের মুঠি ধরে মত্ত কণ্ঠে বলে, হ্যাঁ, কোথায় লুকিয়েছিস? ভালো দিয়ে দে, নইলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তপতি তাও চুপ করে থাকে। হারুর তখন নেশা মাথায় চেপে বসেছে। তপতিকে ওইভাবে চুপ করে থাকতে দেখে হারুর ভেতরে গুমরানো রাগটা এবার মাথায় চেপে বসেছে। মাথার কাছের রগগুলো ফুলে ফুলে উঠছে। হারু রাগে কাণ্ডজ্ঞান হারিয়ে পাশে রাখা কাঠের পিড়েটা দিয়ে সজোরে তপতির মাথা লক্ষ্য করে মারল। কিছুক্ষণের অন্তরাল, গলগলিয়ে তপতির মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। হারুকে ওই অবস্থায় ঘরে ঢুকতে দেখেই জন্টি আগেই জড়সড় হয়ে ঘরের এক কোণায় বসে পড়েছিল। কিন্তু এখন চোখের সামনে এই নৃশংসতা দেখে জন্টি চিৎকার করে ওঠে। জন্টির চিৎকারে বস্তির আশেপাশের ঘরগুলো থেকে লোকজন ছুটে আসে। তপতিকে ওই রকমভাবে আঘাত করে হারু ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তপতিকে রক্তাক্ত অবস্থায় দেখে বস্তির লোকেরাই তাকে হাসপাতালে ভর্তি করায়। কিন্তু অনেকটা রক্তক্ষরণের জন্য তপতিকে আর বাঁচানো সম্ভব হয়নি। হারু আগে কুলির কাজ করত, কিন্তু হঠাৎ 3 বছর আগে কাজটা ছেড়ে দেয়। তবে জন্টি কানাঘুষোতে জানতে পারে যে হারু একটা বেআইনি চক্রে ধরা পড়েছে। মাঝে একবার পুলিশও ধরে নিয়ে গেছিল তাকে। সেখান থেকে ছাড়া পেয়েই জুয়ার নেশা ধরেছে হারুর। আগেও তপতিকে মারধর করত, কিন্তু জুয়ার নেশা ধরার পর মারধরের পরিমাণটা আরও বেড়ে গিয়েছিল। উজ্জ্বলা হাসপাতাল থেকে ফিরে এসেছে, কিন্তু এখনো সে বেশ দুর্বল। জন্টি এসে তপতির দোকানে বসে। তপতি তাকে হাতে ধরে সেলাইয়ের কাজটা শিখিয়েছিল। সেদিনের পর হারু আর বাড়ি আসে না। পুলিশও তাকে খুঁজছে। রাত প্রায় অনেক। একটা চোলাই ঠেক তখনও খোলা। একটা একচালা ছোট ঘর। দোকানের ভেতরেও কাস্টমার খুব কম। একটা কালি পরা বাল্বের মিটমিটে আলোয় দোকানের ভেতরটা খুব সামান্য দেখা যাচ্ছে। সেখানেই একটা টেবিলে মাথা ফেলে পড়ে আছে হারু। দোকানিও এবার ঝাঁপ ফেলবে। ঝাঁপ ফেলার আগে দোকানি কর্মচারীকে হাঁক দেয়।
আরে ও পিন্টু, আরে ওদিকে সব খালি হলো? শুধু 4 নম্বরটা ছাড়া বাকি সব হয়ে গেছে। বোকা চোদা, এটা বেটার রোজগার ফ্যাকরা হয়ে গেছে। আজকে আমি টাকাটাকে আদায় করেই ছাড়বো। কথাটা বলে তেরে ফুরে হারুর টেবিলে আসতেই দেখে টেবিলের উপর মদের গ্লাসটা উল্টে ঘোরাঘুরি খাচ্ছে, অথচ হারু সেখানে নেই। দোকানি অবাক হয়ে বলে, যা বাবা, এখনই তো এখানেই ছিল, গেল কোথায়? রাতের অন্ধকারটা বেশ জাঁকিয়ে বসেছে, তার সাথে হালকা হালকা ঠান্ডাও আছে। দোকানির কথাটা শুনতে পেয়েই ফাঁকতালে কেটে পড়েছিল হারু। গোটা রাস্তাটাই যেন রাতের অন্ধকারে ডুবে গেছে, একটা কানা কুকুরও রাস্তায় নেই। হারু গুনগুন করতে করতে একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। চোলাইয়ের দোকানির কথাটা মনে আসতেই বেশ খানিকক্ষণ খ্যাক খ্যাক করে হেসে নিল সে। কেমন বোকা বানালাম, হাসতে হাসতে প্রচণ্ড ব্যথায় মুখটা কুঁচকে গেল হারুর। নেশাটা তখনও কাটেনি তার। 2 হাত আর পিঠটা বড্ড ব্যথা করছে, ছড়ে গেছে মনে হচ্ছে। কিন্তু কি করে ছড়ে গেল? আমি তো হাঁটছিলাম। কথাটা বলা মাত্রই সপাট করে একটা কিছু হারুর পিঠে পড়ে। যন্ত্রণায় কাতরে ওঠে সে। এইবার তার নেশাটা পুরোপুরি কেটে গেছে। অন্ধকারের আড়ালে কেউ তাকে চাবুক বা বেল্ট জাতীয় কিছু একটা দিয়ে মেরেছে। হারু কিছু ভাবার আগেই সপাত সপাত করে আবারও চাবুকের মার এসে পড়ল তার পিঠে। কেন লুকিয়ে মারছিস? যদি মর ধস্ত সামনে আয়। কিন্তু অন্ধকারের আগন্তুক হারুর চিৎকার বা হুমকিতে কিছুমাত্র প্রভাবিত না হয়ে একের পর এক চাবুক মারতে থাকলো তার পিঠে। হারুর গোটা শরীরের চামড়ায় জায়গায় জায়গায় ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। কিন্তু আগন্তুকের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। একসময় চাবুকের মার খেতে খেতে হারু অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। আগন্তুক তখন হারুকে টানতে টানতে অন্ধকারেই কোথাও মিলিয়ে গেল। চোখের উপর আবছা আলো পড়ছে বীরজুর। গলাটা শুকিয়ে যাচ্ছে। কোথায় যে আছে সেটাও বুঝতে পারছে না। কতদিন ধরেই বা আছে এখানে। জ্ঞানটা পুরোপুরি আসতেই বুঝতে পারে যে তার সারা শরীর জুড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। একটু নড়াচড়া করে উঠে বসতে চাইলেই বীরজু প্রচণ্ড চিৎকার করে ওঠে যন্ত্রণায়। এমনটা হওয়ার কথা নয়। বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে তার চোখে মুখে। বীরজুর মনে পড়ে সেদিন রাতে যখন ডিলারের অপেক্ষা করছিল সে, হঠাৎ কেউ অতর্কিতে হামলা করে দেয় তার উপর। বীরজু হামলাকারীর চেহারা দেখতে পায়নি, তবে তার মনে হয়েছে যে হামলাকারী কোনো একটা রোগা পাতলা ফিগারের মানুষ। কিন্তু বীরজু কোনো পাল্টা হামলা করার আগেই হামলাকারী কিছু একটা বিধিয়ে দেয়, আর তাতেই বীরজু অজ্ঞান হয়ে যায়। এখন বীরজুর মনে পড়ছে এই ড্রাগটাই তো সে পাচার করার সময় ছেলে মেয়েগুলোকে দেয়। এতদিন বেনে বস্তির প্রত্যেকটা মানুষ, এমনকি বীরজুর নিজের গ্যাংয়ের লোক পর্যন্ত তার ভয়ে থরথরিয়ে কাঁপত। আর আর সেই ভয় ডরহীন বীরজু এখন ভয়ে চিৎকার করছে। আর এটা হতে পারে না, এটা
হতে পারে না। মনে মনে ভাবে বিরজু। কথাটা ভেবেই আবার উঠে বসার চেষ্টা করে, কিন্তু তাতে আগের থেকেও আরো বেশি যন্ত্রণা হয়। জায়গাটার ভেতর আবার একটু একটু করে রোদের আলো ঢুকছে। এবার বিরজু ঘাড়টা তুলে দেখে যে জায়গাটা দেখতে পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরির মতো। হয়তো কোনো এক কালে আগুন লেগে গিয়েছিল, তাই চারিদিকটা কালো কালো হয়ে আছে। বিরজু বুঝতে পারে যে তার সারা শরীর কাজ করছে না। শরীরের সমস্ত জোর লাগিয়ে বিরজু চিৎকার করে ওঠে, বাঁচাও! কেউ আছে এখানে? কেউ আছে? আমি এখানে আছি। কেউ শুনতে পাচ্ছ? বাঁচাও! কোতোয়ালি জংশনে নেমে একদম নাক বরাবর উত্তর মুখে হাঁটা দিলে পড়বে গোবাড়ি গ্রাম। কুমোরদের একটা ছোট্ট গ্রাম, তবে এরা মেলায় মাটির তৈরি খেলনা, ঘর সাজানোর পুতুল ইত্যাদি জিনিস বিক্রি করে। তবে সবাই যে মাটির জিনিসপত্র তৈরি করে তা নয়, কেউ কেউ গরু, ছাগল, হাঁস মুরগিও পালন করে। সকালে আলো ফুটতেই গোবাড়ির সবাই জেগে উঠেছে। গোবাড়ির পশ্চিম দিক থেকে একটা খাল আছে। গ্রামের লোকেরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমনই একজন গ্রামবাসী সকালবেলা ছাগলগুলোকে নিয়ে চড়াতে এসেছে। গোপাড়ায় অনেক বছর আগে থেকে একটা আয়রন ফ্যাক্টরি ছিল, কিন্তু সেখানে কোনো একটা দুর্ঘটনায় গোটা ফ্যাক্টরিতে আগুন লেগে যায় এবং ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। বাবু ছাগলগুলোকে নিয়ে চড়াতে চড়াতে নিমের ডাল দিয়ে দাঁতন বানিয়ে দাঁত ঘষতে ঘষতে রোজই একবার ফ্যাক্টরির সামনে আসে। কিন্তু আজ যখন সে ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ায়, তখন তার কানে একটা আওয়াজ যায়। প্রথমে তো আওয়াজটা শুনে সে ভয় পেয়ে যায়, তারপর ভালো করে শুনে গ্রামের দিকে ছুটে যায়। কোতোয়ালি জংশন থেকে একটু দূর যেতেই পড়ে কোতোয়ালি থানা। সর্বসাকুল্যে 5 জন পুলিশ। সকালের কেসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছিল ইন্সপেক্টর অধীরথ আঢ্য। একটু পরেই হেড কনস্টেবল নবীন একটা ফাইল নিয়ে এসে ইন্সপেক্টর অধীরথকে বললেন, স্যার, লোকটার নাম বিরজু সিং। বেনে বস্তি আর জেলে বস্তির আতঙ্ক ছিল। এলাকার সমস্ত রকম ক্রাইমের সাথেই যুক্ত ছিল। আসলে আমরা চেষ্টা করেও একে ধরতে পারছিলাম না। এবার একে যে অবস্থায় পাওয়া গেছে তাতে যদিও বা বিরজু বেঁচে যায়, তবুও বাকি জীবনটা হাঁটাচলা করতে পারবে না। তাহলে তো চিন্তার কিছু নয়। এইসব লোকেদের এমনিতেও শাস্তি পাওয়া প্রয়োজন। কিন্তু স্যার, আবার যদি... তখন দেখা যাবে। কিরে, তোর হাতে কি হয়েছে জন্টি? উজ্জ্বলা জন্টির বাঁ হাতের দিকে তাকিয়ে বলে, জানি না রে, আজ সকালেই দেখলাম, কখন যে কাটলো টেরই পেলাম না। সে না হয় মানলাম কেটে যাওয়াটা টের পাসনি, কিন্তু ওষুধ লাগাতে তো পারতিস বল। এহে, ভুল হয়ে গেছে রে, দাঁড়া এক্ষুনি ওষুধ লাগিয়ে নিচ্ছি। হারু আজ 2 দিন ধরে হন্যে হয়ে এই বদ্ধ ঘর থেকে বের হওয়ার পথ খুঁজছে, কিন্তু পাচ্ছে কই। যেদিকেই যাচ্ছে সেদিকেই মাটির দেওয়াল, ভেতরে পুরো অন্ধকার। এখানে কি করে হারু এলো তা কিছুতেই মনে পড়ছে না তার। 2 দিন ধরে 1 ফোঁটা জল পর্যন্ত খায়নি সে। খাবার তো দূরস্থ, গলা ফাটিয়ে চিৎকার করেছে সে, কিন্তু সেই চিৎকার আবার নিজের কাছেই ফিরে এসেছে। এখন ভেতরের হাওয়াটাও ভারী হয়ে যাচ্ছে। ধপ করে বসে পড়ে সে।
চূড়ান্তভাবে ঘামছে হারু। অবশ্য এর অধিকাংশ কারণই আতঙ্ক, মৃত্যুর আতঙ্ক। আজ পর্যন্ত কারোর গায়ে হাত তুলতে তার মনে কখনো ভয় বা সন্দেহ আসেনি। আতঙ্কটা সবসময় অন্যের চোখেই দেখেছে সে। হ্যাঁ, এটাই তো দেখতে অভ্যস্ত হারু। তবে তার মনে আজ মৃত্যু ভয় কেন? তপতিকে চরম আঘাতটা করার সময় তার চোখেই একমাত্র কোনো রকম আতঙ্ক দেখেনি হারু। সে তখন ভয় পেয়েছিল। তপতির শীতল চোখ দুটোতে কি ছিল কে জানে, কিন্তু তার দৃষ্টি হারুর মনে ভয় সৃষ্টি করেছিল, চরম ভয়। হারুর মনে হচ্ছে যে সে হয়তো মাটির নিচে আছে। ভেতরটা বড় একটা মাটির গর্তের মতো মনে হচ্ছে তার। মৃত্যু ভয়টা আবার মনের ভেতরে জাগার দিয়ে উঠেছে। মাটির উপরেই বসে দরদর করে ঘামতে থাকে হারু। তবে কি এইভাবেই তার শেষ হওয়া রয়েছে? লাইব্রেরির কাজটা আর করতে পারে না জন্টি। তপতির টেলারের দোকানটা সামলায় আর উজ্জ্বলার সাথে নাইট স্কুলে পড়ে। নাইট স্কুলের ক্লাস শেষে উজ্জ্বলা বলল, হ্যাঁ রে জন্টি, শুনেছি তোর বাবাকে নাকি পুলিশে খুঁজছে। প্রায় সপ্তাহখানেক তো হলো বল। শুনেছি বাবা নাকি অনেক চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, তোর বাড়িতে একা থাকতে ভয় করে না? না রে, ভয় কেন করবে, বাড়ি তো। উজ্জ্বলা এই সম্পর্কে আর কিছু বলে না। একটু চুপ করে থেকে হঠাৎ বলে ওঠে, এই জন্টি, তোর ট্রেনের সেই ঘটনাটা মনে আছে? সেই ছেলেগুলো সেদিন আমাদের বিরক্ত করছিল না? হ্যাঁ, বেশ ভালো করেই মনে আছে। সেদিন তো ওরা তোকে মেরেই ফেলছিল প্রায়। আমার সব সময় না মনে হয় যে যদি আমি সেদিন তোর সাথে না থাকতাম তাহলে হয়তো তোর সাথে এসব কিছুই হতো না। বাজে কথা রাখতা, তুই সব সময় নিজেকে নিয়ে এরকম কথা বলিস কেন রে? তাছাড়া তুই থাকতিস কি না থাকতিস, ওই ছেলেগুলো এমনটাই করতো। হ্যাঁ, কারণ ওরা বদ এক একটা, ওরা ওটাই করে, যখন তখন মেয়েদের দেখে বিরক্ত করা, অসভ্য শালা। কিন্তু আমি তো... জন্টির কথা না শুনে তাকে মাঝপথেই থামিয়ে উজ্জ্বলা বলে, নাইট স্কুলে দৌপাটি থেকে মুন্নি আসে না, ও বলছিল যে গত পরশু দিন নাকি ওই ছেলেদের দলটাই ওর দিদিকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। ভাগ্যিস একজন লোক এমার্জেন্সি ব্রেকটা টেনে দিয়েছিল, নইলে ওর দিদি হয়তো... ওরা কোতোয়ালি জংশনের থানায় ডায়েরি করেছে। কথাটা বলেই কি যেন একটা মনে পড়লো এমন ভাব করে উজ্জ্বলা বলল, ও তুই কি যেন বলছিলিস? ও কিছু না। এদিকে হারুর অবস্থা প্রতিটা অতিবাহিত সময়ের সাথে সাথে আরো খারাপ হতে থাকে। হারু বেশ বুঝতে পারছে জায়গাটা মাটির নিচে করা একটা বিশাল বড় গর্ত। এতক্ষণ পর্যন্ত গর্তের ভেতরে শ্বাস নিতে পারলেও এখন বেশ অসুবিধে হচ্ছে। প্রতিটা নিঃশ্বাস আগেরটার চেয়ে আরো ভারী হয়ে পড়ছে। হাওয়ার আর জলের অভাবে হারুর হাত পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। শরীরে আর জোরও অবশিষ্ট নেই। সে ভালোই বুঝতে পারছে যে আর অল্পক্ষণেরই অতিথি সে। দৌপটি এলাকায় একটা কনস্ট্রাকশনের জন্য ওয়ার্কাররা একটা বিরাট গর্ত খুঁড়ে রেখেছিল, কিন্তু এখন কাজ করতে এসে তারা দেখছিল যে গর্তটা বোঝা আছে। একজন ওয়ার্কার বলল, আরে ওই এখানে যে গর্তটা ছিল গেল কোথায় বলতো? আরে এখানে তো ছিল রে, দাঁড়া দাঁড়া খুঁজে দেখি। স্যার জানতে পারলে না আমাদের দুজনকেই পুঁতে ফেলবে। উফ, তোর জিপটা সবসময় এমন বলগা হরিণের মতো ছুটতে থাকে কেন রে?
কখন থেকে একটা উটকোট গন্ধ নাকে লাগছে। কি হলো কি হলো কি হলো? এই নিয়ে পরপর 4টে ঘটনা ঘটল নবীন। যদিও বা কিছু ঘটনা অন্য ঘটনার সাথে যুক্ত আছে, তবু অধীরথ হেড কনস্টেবল নবীনের সাথে কথা বলতে বলতে পিএসের ম্যাপ বোর্ডের মধ্যে গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর সূত্রপাত এবং প্রাপ্তিস্থলগুলোকে চিহ্নিত করে রাখছিলেন। অধীরথের কথার মাঝেই নবীন বলেন, কিছু ঘটনা অন্য ঘটনার সাথে যুক্ত মানে কি? সেটা তো ঠিক বুঝলাম না স্যার। বিষয়টা খুব পরিষ্কার। আচ্ছা দাঁড়াও, তোমাকে বুঝিয়ে বলছি। প্রথম ঘটনা, বীর্য সিং থাকতো বেনে বস্তিতে, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে যায় এবং ঠিক 2 দিন পর তাকে গোপাড়ায় পরিত্যক্ত ফ্যাক্টরিতে হাত পা ভাঙা অবস্থায় পাওয়া যায়। উত্তমপাড়ার হারু আগে কোতোয়ালি স্টেশনে কুলির কাজ করত, পরে বদসঙ্গে পড়ে গিয়ে চোরা কারবারের সাথে যুক্ত হয়ে পড়ে। সে হারু এক রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকে, তার স্ত্রীকে প্রচণ্ড মারে, যার ফলে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেই হারু সেদিন থেকে লাপাতা। তাকে পাওয়া যায় দৌপাটি এলাকার কনস্ট্রাকশন সাইটের একটা বড় গর্তের ভেতরে মৃত অবস্থায়। আর আজ উত্তমপাড়া স্টেশন মাস্টারের ঘরের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থায় উদ্ধার হয় একটি ছেলে, যার সমস্ত শরীরে কাটাছেঁড়া চিহ্ন। তবে স্যার এর মধ্যে কেউই কিন্তু খুব একটা সৎ চরিত্রের মানুষ ছিল না। এমনকি এই যে ছেলেটা, যাকে সারা শরীরে আঘাত নিয়ে স্টেশন মাস্টারের ঘর থেকে পাওয়া গেছে, সেও কিন্তু ধোয়া তুলসী পাতা ছিল না। ছেলেটার একটা ওই ছোট গ্যাং আছে। এই গ্যাংটা স্টেশন চত্বরে যাতায়াত করা মেয়েদের উত্ত্যক্ত করে, ছোটোখাটো ছিনতাই, পিক পকেটিং, এমনকি গাঁজাও চালান করত। এই তো কয়েকদিন আগেই একটি মেয়েকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য এই ছেলেগুলোর বিরুদ্ধে এফআইআর করা হলো। তখন আসলে ট্রেনটা স্টেশন চত্বরে ঢুকে গিয়েছিল বলে মেয়েটির কোনো ক্ষতি হয়নি। এফআইআর করার পর এই ছেলেগুলোর আর কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না। সবই তো বুঝলাম নবীন, কিন্তু কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে তাকেও আটকানো আমাদের প্রয়োজন। এই হান্টার যেই হোক না কেন, আমাদের জন্য সেও সমান অপরাধী। একটু চুপ থেকে অধীরথ আবার বলেন, আচ্ছা, ওই যে ব্লাড স্যাম্পলটা ল্যাবে পাঠিয়েছিলাম, সেটার রিপোর্ট কি এসেছে? না স্যার, এখনো আসেনি। তবে স্যার, এই এনভেলপটা এসেছে আপনার নামে। একজন জুনিয়র কনস্টেবল অধীরথের কেবিনের দরজায় টোকা দিয়ে কথাটা বলল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। এনভেলপটা খুলে তার ভেতর থেকে একটা কাগজ বার করে অধীরথ একটু চোখটা বুলিয়ে নিয়েই বলে, ইন্টারেস্টিং। কি হলো স্যার? এতদিন পর্যন্ত আমাদের হাতে কোনো ক্লু ছিল না, কিন্তু এখন এই হান্টারের সম্পর্কে একটু হলেও তথ্য পাওয়া গেছে এবং তথ্যটা বেশ ইন্টারেস্টিং। একটু চুপ থেকে অধীরথ আবার বলেন, যেই ছেলেটাকে স্টেশন মাস্টারের ঘর থেকে পাওয়া গিয়েছিল, সে বলেছিল যে হান্টার যখন তাকে হামলা করে তখন সেও পাল্টা হামলা করেছিল, যার ফলে হান্টারের রক্ত এবং চামড়া ছেলেটির জামাতে লেগে যায়। জামাটাকে ল্যাবে তাই পাঠিয়েছিলাম টেস্টের জন্য। জানো কি পেলাম রিপোর্টে? কি পেলেন স্যার? আমাদের হান্টার ছেলেও নয়, মেয়েও নয়, সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। কি বলছেন স্যার? এই এলাকায় তৃতীয় লিঙ্গ? কেন নবীন, তৃতীয় লিঙ্গের বলেই কি অন্য এলাকায় থাকতে হবে? মনে রেখো, হর পার্বতীর যে মূর্তিকে আমরা পুজো করি সেটাও কিন্তু তৃতীয় লিঙ্গকেই নির্দেশিত করে। আরে স্যার, আপনি তো অসন্তুষ্ট হয়ে গেলেন। আমার বলার কথাটার মানে আসলে ওরকম ছিল না। আসলে আমি বলতে চাইছিলাম যে আমি তো এই এলাকায় অনেক দিন আছি, আমি কোনো দিনই দেখিনি। তুমি কি নিশ্চিত হয়ে বলছো যে হান্টার এই এলাকারই? হান্টার দৌপাটি, জেলে বস্তি, বেনে বস্তি, উত্তমপাড়া, যে কোনো জায়গার হতে পারে, অথবা এই এলাকাগুলোর বাইরে থেকেও কেউ হান্টার হতে পারে। কিন্তু তাহলে একটা সমস্যা আছে। যাদেরকেই আমরা এ যাবৎ পেয়েছি তারা সকলেই পাতি লোকাল বাস্তান, আর এই ধরনের লোক তো সব জায়গাতেই থাকে। তাহলে বেছে বেছে এই কোতোয়ালি জংশনের ঘাড় ঘেঁষে সবকটা বস্তিতেই কেন হান্টার তার অ্যাক্টিভিটি করছে?
তার মানে হান্টার এই এলাকারই কেউ। এবার ডিএনএ রিপোর্টটা এলে পুরোটা বোঝা যাবে। রাত নেমেছে অনেকক্ষণ। কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। দিনের বেলায় প্রচণ্ড গরমের পর রাতের এই বৃষ্টির শীতলতা অনেকের চোখে ঘুম জড়িয়ে আনলেও কয়েক জোড়া চোখ এখনো জেগে। উত্তমপাড়ায় আজ কিছুদিন ধরেই খুব শান্তি। শান্তির কারণটা অবশ্য হান্টার। হঠাৎ করেই বস্তির ছিঁচকে ছ্যাঁচড়াগুলো কোনো এক গর্তের ভেতর লুকিয়ে গেছে। হঠাৎ ঝড়ের পর যেমন সব কিছু শান্ত হয়ে যায়, ঠিক তেমনইভাবেই বস্তির চারপাশটা একদম শান্ত নিঝুম হয়ে গেছে। মাঝে মাঝে কয়েকটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাতেরও একটা ঝিম ধরানো ডাক আছে। সেটাই প্রচণ্ড বৃষ্টির পরেও স্তব্ধতাকে দেখলে বোঝা যাচ্ছে। উত্তমপাড়া বস্তির পেছন দিকেও কয়েকটা ঝুপড়ি বাড়ি আছে। সেখানেই একটা বাড়িতে মনা, রাজু আর ছিনু বসে তাদের দলের কুটুর সাথে হওয়া সেই ভয়ানক ঘটনার কথাই আলোচনা করছিল। ঝুপড়িতে মনা, বাবা আর দাদা থাকে। মনা নিজে কখনো কাজ করে না। সারাদিন রাজু, ছিনু আর কুটুর সাথে এপাড়া ওপাড়া ঘুরঘুর করে আর একে তাকে বিরক্ত করে। প্রায়ই মনার বাড়িতে এসে তার বাবা দাদার কাছে বস্তির মেয়েরা, বউরা এসে নালিশ করে যায়, কিন্তু ওদের করার বা বলার থাকে না কিছুই। মনাকে তারা বুঝিয়েছে অনেক। ছিনু কুটুদের সাথে মিশতেও বারণ করেছে, কিন্তু করলেই বা কি হবে? ছেলে যে এখন তাদের হাতের বাইরে চলে গেছে। হয়তো খুব শিগগিরই তাদের ঠাঁই পুলিশের লাঠি বা বাঁটের নিচে হবে। মনার কথা এখন ওরা ভাবাই ছেড়ে দিয়েছে। প্রচণ্ড ভয়ে থরথরানো কণ্ঠে ছিনু বলে, সেদিনকার ওই ওই ঘটনাটার সময় আমরা তো সামনেই ছিলাম। মনা এবং রাজুর মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। সেই দিনের বিভৎসতা মনে এলে ওরা দু চোখের পাতা এক করতে পারে না। দুদিন আগেই একটা মেয়েকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সেটা নিয়ে একটু সরগরম হলেও আবার সব ঠান্ডা হয়ে গিয়েছিল। ওরাও তাই কদিন একটু চুপচাপ হয়ে বসেছিল। সেদিন অন্যান্য দিনের মতোই লাস্ট ট্রেন থেকে নেমে ওরা ওদের গুপ্ত আড্ডায় গিয়ে সব গুছিয়ে বসে বোতলটা খুলেছিল। হঠাৎ কুটু বলে, এই 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 সালা, টিনের দরজাটা আওয়াজ হলো মনে হচ্ছে। ট্রেনের ঘটনাটার পর থেকেই কুটুর এক রোগ হয়েছিল। তার খালি মনে হতো কেউ বোধহয় তার পিছু নিচ্ছে। কুটুর কথা শুনে ছিনু বলে ওঠে, ওই দেখ, তোর তো আবার সেই শুরু হয়ে গেল। আরে বাবা, এখনো তো বোতলটাই খোলা হলো না রে। বোতল খোলার আগেই তুই নেশাটা চাকা দিয়ে দিল, বল। হ্যাঁ, হে কি রে? ঘরের ভেতরে জ্বলছে একটা বাল্ব। বাল্বের হলদেটে আলোয় কুটুর মুখের উপর একটা আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেটা দেখে মনা খ্যাক খ্যাক করে হেসে বলে, দেখ 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 দেখ, শালা ভয়ে কিরকম ছোট মতন হয়ে যাচ্ছে রে। রে, তুই যে এতটা ভীতু তা তো জানতাম না যে রে কুটু। মনার টিটকিরি বা ছিনুর হাসি কোনোটাই কুটুকে বিশেষ প্রভাবিত করল না, কারণ সেই জানে যে প্রতি রাতে তার সাথে কি হয়। কুটুকে চুপ করে বসে থাকতে দেখে রাজু বলে, কিরে চুপ করে বসে আছিস কেন? কুটুকে কিছু বলার আগেই ঝুপ করে ঘর অন্ধকার হয়ে যায়। ছিনু, রাজু আর মনা অন্ধকারে কিছু ছড়াত ছড়াত শব্দ তাদের কানে আসছিল। মনারা ক্রমাগত চিৎকার করে বলছিল, কুটো, 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 এই কুটো, কুটো, চিৎকার করছিস কেন? আরে কি হয়েছে তোর? মারছে,
বাচ্চা আমাকে, ভাই চেনু, রাজু, এই মরা, বাচ্চা বাচ্চা আমাকে। সাহস থাকে তো সামনে আয়। সালা অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মারছিস কে? কিন্তু ওদের চিৎকার ঝুপড়ির দেওয়ালে ধাক্কা লেগে ফিরে আসে। ঘরের ভেতরে সব চুপচাপ, শান্ত। চিনু হাতড়ে হাতড়ে বাইরে গিয়ে দেখে কানেকশন বাইরে থেকে কেটে দেওয়া হয়েছে। কোনো রকমে কানেকশন ঠিক করে ভেতরে আসতেই দেখে সারা ঘর জুড়ে রক্তরেখা ছড়িয়ে আছে, কিন্তু কুট্টু কোথাও নেই। সেই রাতে ওরা তন্ন তন্ন করে কুট্টুকে খুঁজেছিল, কিন্তু কোথাও তাকে পায়নি। যেন কুট্টু চোখের পলকেই ভ্যানিশ হয়ে গিয়েছিল। সেদিন কুট্টুর কোনো খবর পাওয়া না গেলেও পরদিন তার খবর পাওয়া যায়। খবর পেয়ে ওরা তিনজন কুট্টুকে দেখতে হাসপাতাল গিয়েছিল। সেখানে গিয়ে তারা যা জানতে পারে তাতে তাদের বুকের রক্ত হিম হয়ে যায়। হাসপাতালে গিয়ে ছিনুরা দেখে কুটু বেডে শুয়ে আছে, আর তার সারা শরীরে ব্যান্ডেজ করা রয়েছে। মনা কুটুর কাছে বসে মুখটা নামিয়ে ধীরে ধীরে বলে, কুটু, এই কুটু, এই শালা, তোর এরকম অবস্থাটা কে করলো? বল বল, একবার নামটা বলতো। সালা মেটাল বেল্ট দিয়ে অমানুষের মতো মেরেছে। কে মেরেছে তোকে? জানি না, আমার তো চোখ বাঁধা ছিল, সত্যি বলছি। এই সালা মার খেতে খেতে কখন অজ্ঞান হয়ে গেছি তা কিছুতেই জানতে পারলাম না। ঠিক সকালে চোখ মেলতেই ছুটে গিয়ে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে লুকিয়ে পড়েছিলাম। হাসপাতাল থেকে এসে সবাই মনার বাড়িতেই বসে আছে। কুট্টু তাদের চারজনের মধ্যে সবচেয়ে বেশি সাহসী ছিল। তার যদি আজ এই রকম অবস্থা হয় তাহলে তারা তো কিছুই না। অনেকক্ষণ চুপ করে থাকার পর ছিনু বলে, আরে এই ব্যাপারটা কি হলো বল দেখিনি। সেদিন তো প্রায় সমস্তটাই আমার চোখের সামনেই হয়েছে, তবুও তো। ছিনুর গলায় হঠাৎ একটা অদ্ভুত আতঙ্কের ছাপ ছিল, যেন যা হয়েছে সেটা সে বিশ্বাস করতে চাইছে না, অথবা অজানা সেই অন্ধকারের আগন্তুককে সে প্রচণ্ড ভয় পাচ্ছে। শুনেছি পুলিশ ওই লোকটাকে হান্টার নাম দিয়েছে, কারণ সে দেখে দেখে সব খারাপ কাজ করা লোকজনদের শাস্তি দিচ্ছে। ভাই আমার তো হেভি ভয় করছে ভাই। হ্যাঁ, তা যা বলেছিস ভাই, আমি তো কাল থেকে বাবা দাদার সঙ্গে কাজে লেগে যাব। দেখিস না ভাই, যদি আমাদেরও কিছু একটা হয়। হ্যাঁ ভাই, একটু দেখিস। হ্যাঁ, দেখছি। লে, অনেক রাত হলো, তোরা যা, এবার সব বাড়ি যা। ছিনু আর রাজু কিছু না বলে চুপচাপ মনার বাড়ি থেকে বেরিয়ে এলো। ও বাবা, রগত দেখ সালার, এতদিন তো সব কিছুতে আগ বাড়িয়ে বাড়িয়ে এগিয়ে যেত, আর এখন দেখো সালা একেবারে সাধু পুরুষ হয়েছে। সেদিন সেই ওই উত্তম পাড়ার মেয়েটা, ওকেই তো ছুরিটা কে মেরেছিল? ওই তো মেরেছিল। আর এখন একেবারে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। রাজু কিছু বলছিল না, চুপচাপ ছিনুর কথা শুনে যাচ্ছিল, আর মাঝে মাঝেই পেছন ফিরে তাকাচ্ছিল। কথা বলতে বলতে ছিনু যখনই রাজুর দিকে তাকাচ্ছে তখনই লক্ষ্য করছে যে রাজু খালি সতর্ক দৃষ্টিতে পেছন দিকে তাকিয়ে তারপর আবার চারিদিকে তাকাচ্ছে, যেন ছিনুর কথা তার কানেই যাচ্ছে না। একটা জুৎসই গালি দিয়ে ছিনু রাজুকে বলে, এই কি রে, তুই তখন থেকে কি দেখে যাচ্ছিস বলতো? রাজুর চোখে মুখে তখন শঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। জানিস
বারবার মনে হচ্ছে যে আমাদের পেছনে কেউ আছে, কিন্তু যতবারই পেছনে ফিরছি ততবারই কাউকে দেখতে পাচ্ছি না। ওটা তোর মনের ভুল হবে। জোরে জোরে দুদিকে মাথা নাড়িয়ে রাজু বলে, না না না, মনের ভুল একবার কি খুব বেশি হলে দুবার হবে, কিন্তু পাঁচবার তো আর ভুল হবে না। শেষে তো স্পষ্ট মনে হলো যে কেউ যেন ওদিকে সরে গেল। রাজুর কণ্ঠ জুড়ে প্রচণ্ড ভয়ের ছাপ। ছিনুর মাথাটা গরম হয়ে যায়। এমনিতেই মনার কথা শুনে মাথাটা গাঁ গাঁ করছিল, এরপর রাজুর কথা শুনে আরো গরম হয়ে গেছে। এই কে রে? কে? কোথায় কে আছে? কে কোনখানে? কই দেখি একটু, আমিও দেখি তো। কথাটা বলে ছিনু বেশ কয়েক পা পিছন দিকে গিয়ে, এই কে রে? কে আছিস ওখানে? আয়, বেরিয়ে আয়। বলতে বলতে রাজু যে দিকটাই নির্দেশ করেছিল সেই দিকটাই এগিয়ে গেল। রাস্তাটার দুপাশ দিয়েই সার বেঁধে সব ঝুপড়িগুলো দাঁড়িয়ে আছে। টিনের চাল, ছই আর ত্রিপল সহকারে বানানো বাঁশের বেড়া দিয়ে তৈরি কোনো ক্রমে একটা মাথা গোঁজার জায়গা। সেখানে 5 থেকে 6 জন মানুষ গাদাগাদি করে থাকে। রাস্তাটায় স্ট্রিট লাইট আছে, কিন্তু সেগুলোর অবস্থা এই বস্তির মতোই, জলা পোড়া বাদের খাতায়। বাঁশ আর ত্রিপলের বাঁধা ঘরগুলো মাঝে খানিকটা করে ফাঁক আছে, ওটাই গলি। এমন একটা গলির সামনে দাঁড়িয়ে ছিনু চিৎকার করে বলে, আরে কোথায় কে? এখানে কেউ নেই, এসে দেখে যা। পেছনের অন্ধকারটা স্ট্রিট লাইটের অস্পষ্ট আলোতে আরো রহস্যময় হয়ে উঠেছে। ছিনু যখন পেছন দিকটায় গিয়ে চারিদিকে দেখে ওভাবে বলল, তখন রাজুরও মনে হলো যে হয়তো সে ভুলই দেখেছিল। মুখ খুলে সে ছিনুকে কিছু বলার আগেই উল্টো দিকের গলি থেকে অতর্কিতে কিছু একটা এসে ঝপ করে ছিনুর হাতটা ধরে এক টানে গলির ভিতরে নিয়ে চলে গেল। পেছনের যে জমাট বাঁধা পাকা অন্ধকার ছিল সেটা হঠাৎই 2 পা এগিয়ে এসে গলির আশপাশের জায়গাটাকে ঘিরে ধরল। রাজুর কিছু বুঝে ওঠার আগেই ছিনু ওই অন্ধকার গলিতে কোথায় যেন হারিয়ে গেল। ছিনুকে দেখতে না পেয়ে ভয়ার্ত রাজু ছুটে গলিটার সামনে এলো। বার কয়েক সে ছিনু 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 করে ডাকলো, কিন্তু রাজু সেখানে ছিনুর কোনো খোঁজ পেল না। অন্ধকারে ঢাকা নিস্তব্ধ গলিগুলো থেকে শুধু রাজুর চিৎকারটুকু প্রতিধ্বনিত হতে থাকল। রাজু প্রথমে বেশ অবাক হয় যে এত চিৎকার শুনে বস্তির কোনো লোকজন জেগে উঠছে না কেন, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে হলো মরা গলি। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত নামলে এদের হুঁশ থাকে না, আর ঠিক তারপরেই একটা চাপা ভয় গুমড়ে গুমড়ে উঠতে লাগলো রাজুর শির দাঁড়াবে। তার বুদ্ধিতে সে কিছুতেই বুঝে উঠতে পারল না যে একটা প্রাপ্তবয়স্ক জ্যান্ত মানুষ হঠাৎ পলকের নিমেষেই কি করে হারিয়ে যেতে পারে। রাজুর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। দাঁড়িয়ে দাঁড়িয়েই সে ভয়ের চোটে ঘেমে জবজবে হয়ে গেল। রাস্তাটা পাথর কুচি দিয়ে বানানো, পিচ ঢালাই হয়নি এখনো। আপাতত মাটি দিয়েই পিচের কাজ করা চলছে। সময়টা রাত হলেও স্ট্রিট লাইটের মিটমিটে আলোতে বেশ বোঝা যাচ্ছে যে একজন ছোটখাটো আকারের মানুষ অন্য একটি মানুষকে দড়ি দিয়ে বেঁধে ওই পাথর কুচির রাস্তার উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি পাথরের কুঁচির তীক্ষ্ণ ধার পরনের জামাটাকে ফালা ফালা করে দিচ্ছে, আর গায়ের চামড়াতেও বসে যাচ্ছে পাথুরে আঁচড়।
লোকটা এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে হেঁচড়ে নিয়ে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু নিজেকে এই অযাচিত যন্ত্রণা থেকে সরিয়ে নিতে পারছে না। এমন নয় যে সে দুর্বল, বরং আততায়ীর থেকে সে অনেকটাই বেশি সবল। কিন্তু তবুও যেন এই যাতনাময় অধ্যায়টার বিরুদ্ধে সে কোনো প্রতিবাদ করতে পারছে না। রাত তখন প্রায় শেষের দিকে। উত্তমপাড়া বস্তিতে একটা দুটো করে ঘর জেগে উঠছে ধীরে ধীরে। তাদের এখন অনেক কাজ। অন্ধকারের শেষ ছায়াটাও সরে যাচ্ছে ধীরে ধীরে। একটা ছোটখাটো শরীরের মানুষ বড় একটা আলখাল্লা পরে ভারী ভারী পা ফেলে চলে যাচ্ছে জন্টিদের বাড়ির দিকে। পরিপক্ক হাতে গেটের ভেতরের ছিটকিনিটা খুলে দরজা ঠেলে ভেতরে ঢুকে আবার দরজাটা আটকে দিল। জন্টিদের মুখোমুখি বাড়ির চন্দনার মা তখন ঘুঁটোগুলো শুকোতে দিয়ে বেরিয়েছে। সকালে তখনও রাতের আভাস একেবারে মিলিয়ে যায়নি। বাড়ির সামনে এক টুকরো ফাঁকা জায়গা, তাতে 3 বারের ঘুঁটে দেওয়া হয়। চন্দনার মা তাই তাড়াতাড়ি করে ঘুঁটেগুলো দিতে থাকে, পাছে তপনের মা আর ফুলির মা চলে আসে। চন্দনার মা যখন এক মনে ঘুঁটে দিচ্ছে, ঠিক তখনই জন্টিদের গেটের আওয়াজ শুনে সামনের দিকে তাকায় সে। কি গো, ওদিক মানে কি দেখছ? ওদিকে ট্রেন ঢোকার সময় হয়ে গেল। এদিকটা হয়ে গেলে চামড়িটা তাড়াতাড়ি দিয়ে দাও দেখিনি। চন্দনার বাবা এসে চন্দনার মাকে তাড়া দেয়। চন্দনার মা অবাক স্বরের সামনের দিকে তাকিয়ে বলে, জনটিকে দেখলুম জানো, কোত্থেকে যেন এসে বাড়ি ঢুকলো। এই বলি, চোখের মাথা খেয়েছ নাকি? এই 7 আধারে ওই মেয়েটা কোত্থেকে আবার আসবে? কাকে দেখতে কাকে দেখেছে কে জানে। না না না, তাড়াতাড়ি করো, ওদিকে ট্রেনটা ঢুকে গেল বলে। চন্দনার মা আর কথা বাড়ায় না, তাড়াতাড়ি ঘুঁটে কটা দিয়ে ভেতরে চলে যায়। জন্টিদের বাড়িটা এখন একদম অন্ধকার। সকাল হয়নি, এখনো অনেক বেলা। ঘরে 2টো বিছানা, একটা জন্টির বাবা হারু ঘুমতো, যেটা এখন টেলারিংয়ের সব ছিট কাপড় এবং অর্ডারি সব মাল গুছিয়ে রাখা রয়েছে। জন্টির মা তপতি সবসময় জন্টির সাথেই ঘুমোতেন। মাঝে মধ্যে প্রচণ্ড গরমে মেঝেতে বিছানা পেতে ঘুমোতেন। এখন সেই খাটে একটা বড় আলখাল্লা পরে ঘুমিয়ে আছে জন্টি। স্যার, সর্দার দিঘির কাছে একটা লাশ পাওয়া গেছে। থানায় ঢোকার আগেই অধীরথের মোবাইলে নবীনের ফোন ঢোকে। মোবাইলটা পকেটে ঢোকাতে ঢোকাতে অধীরথ ভাবে, এইটারই শুধু বাকি ছিল। নবীনের থেকে সর্দার দিঘির লোকেশনটা নিয়ে নিয়েছিল। বাইকটা নিয়ে সেখানেই পৌঁছে যায় অধীরথ। সর্দার দিঘিতে পৌঁছতেই অধীরথ দেখে যে নবীন আগে থেকেই সেখানে পৌঁছে গেছে এবং ফরেনসিক থেকে 2 জন অফিসারও এসেছে। অধীরথকে দেখেই নবীন এগিয়ে আসে। স্যার আসুন এইদিকে। কখন পাওয়া গেছে লাশটা? এই তো স্যার, এই ঘন্টা 2 আগে। বেনু নামের একটা ছেলে দিঘির পাড় থেকে গুগলি তুলতে এসেছিল। গুগলি তুলে ফেরার পথে দেখে রক্তাক্ত অবস্থায় একটা লোক রাস্তার ওপর পড়ে আছে। কিছু একটা সন্দেহ হতেই লোকটির কাছে গিয়ে ও 2-3 বার ডাকে, কিন্তু লোকটি কোনো উত্তর না দেওয়ায় ও পুলিশকে খবর দেয়। বেনুর সাথে কথা বলেছ? হ্যাঁ স্যার। সে কি আর কাউকে আশেপাশে দেখেছিল? না স্যার, সে কাউকে দেখেনি। তবে স্যার একটা পাথর পাওয়া গেছে। পাথরটা আকারে খুব বেশি বড় নয়, তবে ফরেনসিকের ধারণা ওটাই মার্ডার ওয়েপেন। ওদের কথাবার্তার মাঝেই ফরেনসিকের লোকজন এসে বলে,
স্যার আমাদের হয়ে গেছে। কি মনে হয় কখন হয়েছে খুনটা? আন্দাজ ওই 4:30। ঘাড়ে ঠিক পেছনের দিকে যেখানে স্পাইন শুরু হয়েছে সেখানে পাথরের তীক্ষ্ণ ধার দিয়ে সজোরে আঘাত করে হত্যা করা হয়েছে। পাথরটাও আমরা পেয়েছি, আর সম্ভবত এটাই মার্ডার ওয়েপেন। তবে সঠিক তথ্য আমরা রিপোর্টেই দিতে পারবো। বেশ, তবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করুন। অধীরথের কেবিনের ল্যান্ড ফোনটা বেজে উঠতেই অধীরথ ছুটে এসে ফোনটা ধরে। হ্যালো। ওপাশ থেকে কেউ একটা কিছু বলতেই অধীরথ প্রচণ্ড চমকে উঠে বলে, হোয়াট? আর ইউ শিওর অ্যাবাউট দিস? কিছু একটা ওপাশ থেকে শোনার পর অধীরথ বলে, ওকে, লেট গেট ইনটু দিস ম্যাটার। এনিথিং এলস? ওকে ওকে ডক্টর গো, জাস্ট সেন্ড মি দ্য রিপোর্টস কুইকলি। কথাগুলো বলে অধীরথ অস্থিরভাবে ঘরময় পায়চারি করতে থাকে। মাথায় আবার তার অজস্র চিন্তার ছেঁড়া ছেঁড়া বিচ্ছিন্ন তারগুলো আবার যেন জেগে উঠছে। ডক্টর, আপনি কি একদম শিওর? অধীরথ উত্তেজিত স্বরে ফরেনসিক এক্সপার্ট ডক্টর গুহকে জিজ্ঞাসা করে। অধীরথকে আশ্বস্ত করে ডক্টর গুহ বলেন, হ্যাঁ, আমি 100% শিওর। তাহলে আপনার প্রেডিকশন অনুযায়ী গত কয়েকদিন ধরে যা সব ঘটছে তার পেছনে কেউ একজন শুধু দায়ী। কিন্তু গত 3টে কেসে তো ক্রাইম ইন্টেন্সিটি এতটা ছিল না, বা কাউকে হত্যা করাও হয়নি। কিন্তু এক্ষেত্রে এমন কেন হলো? যদি আমরা ক্রাইমটাকে সিরিয়াল কিলিংয়ের সাথে তুলনা করি তাহলে না না, এই ক্রাইমগুলো সিরিয়াল কিলিংয়ের ক্রাইম নয়। এখানে কিন্তু সেই অর্থে কিলিং একটাই হয়েছে। হান্টারের অ্যাবডক্টেদের অ্যাবান্ডন জায়গায় পাওয়া ছাড়া আর কোনো সিমিলারিটিসও নেই। হ্যাঁ, বাকি ক্রাইমগুলোর সাথে একটা সিমিলারিটি রয়েছে, তবে এক্ষেত্রে বলতে পারেন যে ক্রাইমের ইন্টেন্সিটি সময়ের সাথে সাথে গ্র্যাজুয়ালি বেড়েছে। কিলিং একটা নয়, দুটো। হারুকেও তো কনস্ট্রাকশন সাইটের গর্ত থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত নয়, অর্ধমৃত। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তবে এক্ষেত্রে হান্টার অ্যাবডক্টটিকে প্রথমে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে গেছে অনেকটা। তারপর বড় পাথরের তীক্ষ্ণ কোণা দিয়ে এক ঘায়ে ভিকটিমের ঘাড়ের সবচেয়ে দুর্বল জায়গায় একটা মোক্ষম আঘাত করে তাকে হত্যা করেছে। অধীরথের অবিশ্বাস তখনও যায় না। কিন্তু ডক্টর, হান্টারের প্রোফাইল অনুযায়ী সে একজন তৃতীয় লিঙ্গ, আর সে থাকে উত্তমপাড়াতেই। যদিও আমরা আশপাশে খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে তৃতীয় লিঙ্গের কেউ নেই, আমরা তাকে এখনো ট্রেস করতে পারিনি। বাকি রইল উত্তমপাড়া বস্তি। ভিকটিমদের মধ্যে শুধু একজন, যার নাম কুটু, সে বলেছিল যে চোখ বাঁধা সত্ত্বেও হান্টারের সাথে হাতাহাতি করেছিল, আর তাতেই সে বুঝেছে যে হান্টার বা কালপ্রিট একজন রোগা পাতলা ছোটখাটো ফিজিক্যাল লোক। কিন্তু কিছুক্ষণ হাতাহাতি করার পরেই হান্টার তার ঘাড়ে কিছু একটা ইনজেক্ট করে দেয়। এক্স্যাক্টলি। প্রতিটা অ্যাবডাকশনে এই একটা অকারেন্স কিন্তু একদম এক। প্রতিটা অ্যাবডক্টটিকেই সিডেটিভ দেওয়া হয়েছে। এই ধরনের সিডেটিভগুলো সাধারণত সমস্ত রকম পাচারের কাজেই ব্যবহার করা হয়, বিশেষ করে বাই রুটে মেয়ে বা শিশু পাচার করার সময়। ডক্টর গুহর কথা শুনে অধীরথের চোয়াল শক্ত হয়ে উঠল। মনে মনে সে তার পরবর্তী কর্তব্য ভেবে নিল। প্রতিদিনের মতো উজ্জ্বলা লাইব্রেরির কাজ সেরে কোতোয়ালি স্টেশনে এসে দাঁড়িয়েছে। আজকে জনটি আসেনি। বেশ কিছু অর্ডারি কাজ পড়ে গিয়েছিল। আজকের মধ্যে সব ডেলিভারি নিতে আসবে। উজ্জ্বলা বলেছিল যে সে জনটিকে হাতে হাতে সাহায্য করে দেবে, কিন্তু জনটি নিষেধ করে দিল। আজকাল জনটি কেমন যেন একটা হয়ে যাচ্ছে। উজ্জ্বলা জানে জনটি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু তাতে অবশ্য উজ্জ্বলার কিছু যায় আসে না। জনটির মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকের সময়ে দাঁড়িয়ে
এতটা নিষ্পাপ নিরীহ মানুষ উজ্জ্বলার চোখে আর দুটো নেই। জনটির তৃতীয় লিঙ্গের ব্যাপারটা বিশেষ কেউ জানে না, সবাই তাই তাকে মেয়ে বলেই ভাবে। শুধুমাত্র তপতি কাকি জানত। হারু কাকা যবে থেকে এটা জানল তবে থেকেই তো জনটির ওপর মারধর গালমন্দ করত। মাঝে মাঝে উজ্জ্বলা ভাবে যে হারু কাকার সাথে যা হয়েছে সেটা বেশ হয়েছে। হারু কাকার কর্মকাণ্ডের বিষয়ে কিছু কিছু কথা উজ্জ্বলার কানেও এসেছিল। ইদানিং স্টেশন চত্বরটা বেশ শান্ত হয়ে গেছে। সেই উচ্ছৃঙ্খল ছেলেপুলের দলটা আর কাউকে উত্ত্যক্ত করে না। লাইব্রেরিতে কিছু খবরের কাগজ আসে। জনটির সাথে থাকতে থাকতে এখন উজ্জ্বলারও পড়ার নেশা চেপেছে। খবরের কাগজে উজ্জ্বলা পড়েছিল যে কেউ একজন খুঁজে খুঁজে সব বেআইনি কাজে লিপ্ত লোকদের মারছে। পুলিশ নাম দিয়েছে হান্টার। খবরটা পড়ে উজ্জ্বলা খুব খুশি হয়েছিল। আজকে ট্রেনে যেতে যেতে উজ্জ্বলার মনে হয় ট্রেনের যাত্রীদের মুখে যেন একটা আলকা শিথিলতা এসেছে। তাহলে কি তাদেরও হান্টারের উপর বিশ্বাস জন্মেছে? হ্যালো উজ্জ্বলা, আমি কোতোয়ালি থানার ইন্সপেক্টর অধীরথ আঢ্য। উজ্জ্বলা নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যে ইন্সপেক্টর অধীরথের কথাগুলো শুনতে পায়নি। উজ্জ্বলা! ট্রেনের ভিতরে তখন লোক প্রায় নেই। এক দুজন যা আছে তারা সবাই উত্তম পাড়াতেই নামবে। এই সময়টায় একটা অদ্ভুত পরিবেশ থাকে ট্রেনের ভিতর। ট্রেনের খোলা দরজা দিয়ে লিকলিকে হাওয়া আসে। সারাদিনের কর্মক্লান্ত মানুষগুলো এই সময়টায় কেমন একটা যেন থিতিয়ে পড়ে। ট্রেনের ঝিমুনির তালে তালে ভেতরের মানুষগুলোও যেন একটু শান্তিতে ঝিমিয়ে নেয়। অধীরথের গলার স্বর শুনে তাই উজ্জ্বলা থতমত খেয়ে অধীরথের দিকে তাকায়। অধীরথ উজ্জ্বলার পাশে বসে বলে, আমি কোতোয়ালি থানার ইন্সপেক্টর অধীরথ আঢ্য। তোমার বন্ধু জনটিকে নিয়ে কিছু কথা বলার আছে। জনটির নাম শুনে উজ্জ্বলা ফ্যাল ফ্যাল করে অধীরথের দিকে তাকায়। উজ্জ্বলার মাথাটা ঝিমঝিম করছে। ওই ওই পুলিশটা এসব কি বললো? জন্টি? না না না, এটা এটা কিছুতে হতে পারে না, কিছুতে না। তো কি আমি ওই ওই কাজটা করব? ওই কিরে, আরে কি বিড়বিড় করছিস একা একা? ওই জনটির গলায় সম্বিত ফেরে উজ্জ্বলার। স্টেশন থেকে বেরিয়ে কখন যে হাঁটতে হাঁটতে জনটিদের টেলারিংয়ের দোকানের সামনে এসে পৌঁছে গেছে তা সে জানে না। নিজেকে সামলে উজ্জ্বলা বলে, আরে কিছু না। হঠাৎ জনটির কাঁধের কাছটায় উজ্জ্বলার নজর যায়। কিরে, ওখানে কি করে লাগলো আবার? জনটি কাঁধের কাছটায় হাত দিয়ে বলে, জানি না রে, কেমন করে লাগলো। উজ্জ্বলা কিছু বলে না, জনটির দিকে শুধু তাকিয়ে থাকে। কি মিষ্টি দেখতে জনটিকে, এত নরম মনের একটা মানুষ। সে কি সত্যিই পারে অত ভয়ঙ্কর একটা কাজ করতে? ছোট থেকেই তো সে দেখে এসেছে জনটিকে। কিন্তু ইন্সপেক্টর স্যার যে কথাগুলো বললেন, তবে কি শুধু মনের অসন্তুষ্টি মেটানোর জন্য ইন্সপেক্টর স্যারের বলা কাজটা সে করবে? হ্যাঁ, তবেই তার নিজের মন থেকেও সন্দেহের কুয়াশার সবটা সরে যাবে। জনটি দোকানের ঝাঁপ নামাতে নামাতে লক্ষ্য করে উজ্জ্বলা হঠাৎ কেমন যেন শান্ত হয়ে গেছে। জনটি সোজাসুজি উজ্জ্বলার দিকে তাকিয়ে একটু ভারী গলায় বলে, তোর কি হয়েছে বলতো উজ্জ্বলা? তুই আজ পর্যন্ত কোনোদিন এত চুপচাপ হয়ে থাকিসনি তো? তোর কথার গুঁতোতে আমার কান ঝালাপালা হয়ে যায়। সেখানে আমাকে খোঁজাতে হচ্ছে তোকে, মানে কথা বলার জন্য। জানিস জন্টি, ঝাউতলা বলে যে জায়গাটা আছে না, সেখানে নাকি প্রায় জল চুরি হয়।
আজকে লাইব্রেরিতে কাজ করার সময় গঙ্গোত্রী নামে যে খবরের কাগজটা আসে সেখানে দেখলাম। সে না হয় বুঝলাম, কিন্তু জল চুরি বিষয়টা কি? বাড়ির দিকে যেতে যেতে উজ্জ্বলা বলে, আরে এখন তো কাজের চাপে তোর লাইব্রেরিতে আসাই হয় না, তাই হয়তো জানিস না। গত কয়েকদিন ধরে ঝাউতলা বস্তিতে টাইম কলে জল আসছে না, জানিস? যদিও বা আসে সেটা নাকি কিছুক্ষণের মধ্যেই আবার বন্ধ হয়ে যায়। বস্তির লোকজনদের অভিযোগ যে তাদের টাইম কলের জল চুরি করা হচ্ছে, আর পরে সেই জল কিনে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এ তো চুরি নয়, এ হলো গিয়ে পাপ। পুলিশ কি করছে এ বিষয়ে? কি করছে পুলিশ? পুলিশ আর কি করবে? এ বলে ওই বস্তি এই থানার আন্ডারে নয়, তো ও বলে ওই বস্তি ওই থানার আন্ডারে নয়। এই তো চলছে সব জায়গায়। ওরা কথা বলতে বলতে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিল। দুজনের বাড়ি এক গলির ভেতর দিয়ে হলেও জন্টির বাড়ি আগে পড়ে, তারপর উজ্জ্বলার বাড়ি। নিজের বাড়ির দিকে যেতে যেতে উজ্জ্বলা জন্টিকে জিজ্ঞেস করে, জাগে রাতে কি খাবি? আমি আজ পোনা মাছের ঝাল করব, খাবি? নিশ্চয়ই খাবো, তোর হাতের রান্না তো আমার জন্য অমৃত। কথাটা শুনে হাসি ফুটে উঠে উজ্জ্বলার মুখে। সে বলে, ঠিক আছে, যা, যদি কিছু কাজ থাকে করে নে, আমি খানিক পরেই খাবার নিয়ে আসছি। জন্টিও মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে যায়। উজ্জ্বলা এগিয়ে যায়। কিছুটা দূর এসে জামার পকেট থেকে ফোনটা বার করে অধীরথকে ফোন করে। হ্যালো স্যার, উজ্জ্বলা বলছি। আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনটাই করেছি। থ্যাংক ইউ উজ্জ্বলা। আর কিছু লক্ষ্য করলে? হ্যাঁ স্যার, আজ আমি প্রথমবার জন্টিকে রেগে যেতে দেখলাম। এর আগে কখনো আমি ওকে রাগতে দেখিনি স্যার। ঠিক আছে, এবার রাখছি। ফোনটা রাখতেই নবীন বলে, স্যার আপনি শিওর? হাসপাতালের রিপোর্ট তো এটাই বলছে নবীন। তারপর ব্লাড টেস্ট আর ডিএনএটা ম্যাচ করলেই এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। আজ বোধহয় পূর্ণিমা, তবে আকাশের চাঁদটা লালচে আভার রূপলি কয়েনের মতো নিটোল গোলাকার না হলেও বেশ অনেকটাই গোল। চাঁদের নিংড়ে পড়া রূপলি আলোর ছটা আজ গাছের পাতা বেয়ে ঘাসের ডগায় টুপটুপ করে ঝরে পড়ছে। কিন্তু রাতের এই রূপলি সৌন্দর্য দেখার সব চোখগুলো রাতের আঁধারেই বুজে আছে, শুধু একজন ছাড়া। ঘড়ির কাঁটা তখন 1:30 ছাড়িয়েছে। বিছানায় অকাতরে ঘুমিয়ে আছে জন্টি। ঘড়ির কাঁটা দুটো গড়াতেই জন্টি এক ঝটকায় শটান উঠে বসল বিছানায়। না, এ ঠিক জন্টি নয়, এ যেন অন্য কেউ, অন্য একজন মানুষ। জন্টির দুজোড়া স্নেহময় দৃষ্টি তো এর চোখে নেই, বরং দু চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে প্রচণ্ড উষ্মার লেলিহান লাভা। ঝট করে বিছানা থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো জন্টি। তারপর গটগট করে হেঁটে বাইরে বেরিয়ে গেল। ঝাউতলা বস্তিতে একটা ঘরে আজ মজলিস বসেছে।
টাইম কলের চুরি করা জল বোতলে বিক্রি করে এ মাসে বেশ মুনাফা হয়েছে হাবুলের। প্রথম প্রথম হাবুল আর তার 4 শাগরেদ ঝাউতলা স্টেশন লাগোয়া ভ্যানগুলো থেকে তোলাবাজি করত, কিন্তু এতে করে তাদের চলছিল না। শেষে এই টাইম কলের জল চুরি করে বস্তিবাসীকে বেচার প্ল্যানটা মাথায় এলো। টাইম কল ছাড়া এই এলাকায় আর কোথাও জলের ব্যবস্থা নেই। একটা ডোবা আছে, কিন্তু তার জল পচে গেছে এবং কচুরিপানায় ভর্তি। আর হাবুলকে এলাকায় সবাই ভয় পায়, তাই বস্তিবাসী বাধ্য হয়েই হাবুলের কাছ থেকে তাদের পাওনা জল টাকা দিয়েই কেনে। আর সেই টাকা থেকেই আজ হাবুল মজলিস জমিয়েছে। চামেলির গান লাগিয়ে টুনি বাল্ব জ্বালিয়ে হাবুলের থেকে জোর পার্টি চলছে। হঠাৎ চুপ করে অন্ধকার নেমে এলো। এই কে রে, কে করছিস এটা? সালা এক বাপের বেটা হলে সামনে আর এই আকণ্ঠ মদ্যপ হাবুল হাতে মোবাইলের আলো জেলে ধমকে বলে ওঠে। হাবুলের এক শাগরেদ বলে, ওস্তাদ, এই কার এত সাহস বলো দেখি, আমাদের পার্টির মজা খারাপ করছে। হাতে পেলে এই ভজানিটাই তারিয়ে বড় করে দাও। তোদেরকে বলেছি না, অস্ত্রটাকে লুকিয়ে রাখতে হয়। অস্ত্র ভয় দেখানোর জন্য, আর ভয়টাই এই দুনিয়ায় আসল। ভয় দেখিয়ে এই দুনিয়ার ওপর রাজত্ব করা যায়, রাজা হওয়া যায় রাজা। মোবাইলের আলোতে হঠাৎ একটা ছায়া এসে শাগরেদের সামনে হাবুলকে টেনে নিয়ে গেল। হাবুলের মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না। অন্ধকার ঘরের ভেতর কিছু ভাঙার আওয়াজও এলো। শাগরেদরা চিৎকার করে উঠে বলে, ওস্তাদ, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কেউ আলোটা জ্বাল তো, আলোটা জ্বাল। বলতে না বলতেই ঘরের আলো জ্বলে ওঠে। শাগরেদরা দেখে ঘরে হাবুল নেই এবং মদের বোতল উল্টে পড়ে আছে। ঘরময় একটা ধস্তাধস্তির প্রকট চিহ্ন, আর সেখানে পড়ে আছে একটা খালি সিরিঞ্জ। ঝাউতলা বস্তির ডোবার জায়গাটা অন্য সময় শূন্য নিস্তব্ধ থাকে। গাছের পাতারাও যেন এখানে শব্দহীনের মতোই ঝরে পড়ে। কিন্তু আজ ঝাউতলায় ডোবার কাছে একটা শব্দ হচ্ছে, একটা ভারী কিছুকে টেনে নিয়ে যাওয়ার শব্দ, যা রাতের শিহরণকে আরো আলোড়িত করে প্রতিটা রোমকূপে ভয়ের একটা নতুন স্পন্দন সৃষ্টি করেছে। চাঁদের আলোটা ডোবার জলেও প্রতিফলিত হচ্ছে, কিন্তু পাক ঘাঁটা জলের অন্দরেই হারিয়ে যাচ্ছে তার নিমেষেই। যেন ডোবাটা গিলে খাচ্ছে চাঁদের প্রতিটা আলোক রশ্মিকে। আজ যেন ডোবাটা বড্ড ক্ষুধার্ত, নিঃশব্দে অপেক্ষা করছে তার পরবর্তী ভোগের জন্য। ডোবার কাছে আসতেই চাঁদের আলোয় দুটো অবয়ব ফুটে উঠল। জন্টি, হ্যাঁ জন্টি বটে। জন্টি অচৈতন্য হাবুলকে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে ডোবার দিকে, কিন্তু তার ওই রোগা পাতলা শরীরে হাবুলের মতো একটা শক্তপোক্ত মানুষকে কিভাবে টেনে আনছে। ডোবার সামনে এসে জন্টি থেমে যায়। চোখ দুটো তার খোলা, মুখে এক অদ্ভুত কাঠিন্য, যেন হাবুলকে চিরতরে শেষ না করে সে শান্ত হবে না, নমনীয় হবে না। জন্টি যে মুহূর্তে হাবুলকে দুহাতে ডোবার জলে ফেলতে যাচ্ছিল, ঠিক সেই সময় ডোবার চারিদিক থেকে বেশ কয়েকটা সার্চ লাইট একসাথে জ্বলে ওঠে, আর সেই আলো জন্টির মুখের দিকে নির্দেশিত হয়। অধিরথ, নবীন আর 2 কনস্টেবল জন্টির দিকে লক্ষ্য করে লাইট জ্বালায়, কিন্তু এই লাইটের আলোতেও যেন জন্টির কোনো হেলদোল নেই। যেন আলো তার চোখেই পড়ছে না, নাকি সে এখনো ঘুমোচ্ছে।
নবীন ফিসফিসিয়ে অধিরথের কানে বলে, স্যার এ তো থামছেই না। কারণ এ জন্টি নয়, এ জন্টির পার্শ্ব চরিত্র। তাহলে কি একে পেচমোনা করে বেঁধে নেব? আমাদের থানায় কজন ক্রিমিনালের জায়গা আছে? একজনের স্যার, তাও দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। কিন্তু এখন এ কথা কেন বলছেন? ওই ওই দেখুন, জন্টি জন্টি তো হাবুলকে ডোবায় ফেলে দিল। ক্রাইমকে চিরতরে শেষ করার জন্য কিছু ক্রিমিনালকেও শেষ করতে হয়। সমাজ সবসময় উদাহরণ চায়, জানো। আমরা কিন্তু সেই উদাহরণ তুলে ধরতে পারি না। সবসময় পুনর্গঠন দিয়ে ক্রাইম শেষ করা যায় না। হ্যাঁ, মানছি কেউ কেউ বিপথে চলে যায়, তাদের সুপথে ফেরানোর জন্য সংশোধনাগার বা জেল আছে। কিন্তু যাদের মজ্জায় মজ্জায় অপরাধ প্রবণতা রক্তের মতো বাহিত হয়, তারা কি সত্যি শুধরবে? এই হাবুল, হারু, কুটু বা বীরজুতের মতো অপরাধীরা অপরাধ করবে, জেলে গিয়ে ভালো মানুষ সেজে থাকবে এবং ফিরে এসে দ্বিগুণ হারে অপরাধ করবে। আইন আমাদের কিছু নির্দিষ্ট উপায় দেখিয়েছে অপরাধ দমনের জন্য, তবে সেটাই শুধু একমাত্র উপায় কি? না, যতদিন পর্যন্ত না শাস্তির প্রকটতা বাড়বে, ততদিন পর্যন্ত অপরাধ হতেই থাকবে। আর শাস্তি দেওয়ার জন্য এই পার্শ্ব চরিত্রদের প্রয়োজন। ওদের কথাবার্তার মাঝেই জন্টির পার্শ্ব চরিত্র হাবুলকে ডোবার কাদা জলে ঠেলে ফেলে দিয়েছে। সিডেটিভের জন্য অর্ধ অচেতন হাবুল নিজেকে রক্ষা করতে অসমর্থ হয়ে ধীরে ধীরে ডুবে গেল ঝাউতলার কুখ্যাত ডোবার জলে। কোতোয়ালি থানায় চা খেতে খেতে অধিরথ রোজগারের খবরের কাগজগুলো ওল্টাচ্ছিল। এমন সময় নবীন এসে উসখুস করতে থাকে। খবরের কাগজ থেকে মুখ না সরিয়ে অধিরথ বলে, কিছু বলবে নাকি নবীন? স্যার, আপনি কিভাবে জানলাম যে জন্টি হলো হান্টার বা পার্শ্ব চরিত্র? নবীন সম্মতিসূচক মাথা নাড়লে অধিরথ বলে, আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে হান্টার স্টেশন লাগোয়া বস্তিতেই থাকে এমন কেউ। কুটুর শরীরে লাগা রক্ত এবং নখে আটকে থাকা ডিএনএ স্যাম্পল থেকে জানতে পারলাম যে হান্টার তৃতীয় লিঙ্গের একজন মানুষ, যার 20 বছরের নিচে বয়স। এবার বিষয় হলো, তৃতীয় লিঙ্গের কোনো বাচ্চাকে বস্তির লোকেরা রাখবে না। তবুও আশপাশের বস্তিতে গোপনে অনুসন্ধান চালালাম, কিন্তু কিছু পেলাম না। হঠাৎ মাথায় এলো দ্বিতীয় ভিকটিম হারু। হারুর ক্রিমিনাল রেকর্ড অনুযায়ী সে গোপনে পাচারকারীদের সাথে যুক্ত ছিল এবং পাচার করার সময় যাতে মেয়েরা বা বাচ্চারা আওয়াজ করতে না পারে তার জন্য একটা সিডেটিভ দিত। কাকতালীয়ভাবে সবকটা ঘটনায় এই একটা সিডেটিভ কমন ছিল। তার মানে হান্টার বা কালপ্রিটের কাছে সিডেটিভটা হাতে নাগালে ছিল। হান্টারের ক্রিমিনাল প্রোফাইলের সাথে জন্টির প্রোফাইল ম্যাচ করছিল। তাই একদিন আমি গোপনে তার বাড়ি গিয়ে জন্টির ব্রাশটা নিয়ে এসে টেস্ট করিয়ে নিশ্চিত হই। সম্ভবত জন্টি ছোট থেকেই তার মাকে হেনস্থা হতে দেখেছে বা বস্তিতে চলতে থাকা বিভিন্ন অন্যায় দেখেছে, যার প্রতিবাদ করার সাহস কারোর থাকতো না। সবাই ভয় পেত, কিন্তু জন্টির খুব রাগ হতো। তুমি জানো, আমাদের মানসিক শক্তি কিন্তু আমাদের শারীরিক শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী। দিনের পর দিন মনের ভেতর জমতে থাকা ক্ষোভ থেকেই একদিন জন্টির ভেতরে এক পার্শ্ব চরিত্র জন্ম নেয়। কিন্তু এখন কি করা হবে এই পার্শ্ব চরিত্রকে? অধিরথ কিছু বলতে যাবে তার আগেই একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে থানায় ঢুকে বলে, স্যার, কোতোয়ালি থানার কাছে একটা লাশ পাওয়া গেছে। মনে হচ্ছে ছিনতাইকারীর কাজ। তুমি জিজ্ঞেস করছিলে না নবীন যে এখন পার্শ্ব চরিত্রের কি হবে? পার্শ্ব চরিত্রের কাজ কখনো শেষ হয় না নবীন। যতদিন সমাজে অপরাধ থাকবে ততদিন সমাজেই পার্শ্ব চরিত্ররাও থাকবে। একটু চুপ থেকে অধিরথ বলে, কই চলো, ঘটনার পর্যবেক্ষণ করে আসি। কে এর পেছনে খুঁজে বার করতে হবে তো, তারপর বাকি কাজ উজ্জ্বলা আর জন্টি করে নেবে। তুমি শুধু লোকাল খবরের কাগজগুলোর দিকে খেয়াল রেখো। মুখে একটা হাসি ফুটিয়ে
নবীন অধিরথকে স্যালিউট দিয়ে বলে, ইয়েস স্যার। সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি 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 ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বন্নি ফিনিকি চমকি চমকি ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণে কি রণ বাজা বাজে ঘন ঘন ঝন 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 রণ রণ হই হই রব ওই ভই রব ওঠে লাখে লাখে ঝাঁকে 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 লাল বই রেখে গায়ে সৈনিক ধরে তালে তালে ওই পালে পালে ধরা কাপে দাপে রাগে মহাকাল কাপে থর থর রনে কর কর করে খাড়া খাড়া শির পিছে হাঁকে রথ ঘর ঘরে ঘর 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 বলে ভেরি তুড়ি হর 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 করি চিৎকার ছোটে সুরা সুর সেনা হন হন ওঠে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি হু শন শন ছোটে সুরা সুর সেনা হন হন। আপনারা শুনলেন লেখিকা তনিমা সাহার কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন হান্টার। গল্পের নাট্য রূপান্তর করেছেন বর্ষা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, এনামুল খান, নিহারেন্দু ব্যানার্জি, শুভদীপ ঘোষ, সুজন ঘোষ, নীল চক্রবর্তী, অতনু ভট্টাচার্য, শুভদীপ নাথ, রনিত চ্যাটার্জি, হ্যাপি, বর্ষা এবং সাগর নীল। ধ্বনি সম্পাদনায় রিম্পা ঘোষ, আবহ সম্পাদনায় শুভজিৎ বটব্যাল, প্রচ্ছদ অলঙ্করণে সৌম্যদীপ গুঁই, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য এবং রহস্যের আড়ালে অন্ধকার।